নমস্কার, আমি সূর্যা। আমাদের চ্যানেল তিলোত্তমা অফিসিয়াল। আজকের গল্প রাতের চাহিদা। অ্যান্ড এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। পরবর্তী গল্পে কমেন্টটি ভালো থাকলে পড়ে শোনানো হবে। চলুন ফালতু না বকে গল্পটি শুরু করা যাক। রাতের চাহিদা। অ্যান্ড আপনি যদি 18 বছরের নিচে থাকেন তাহলে ভিডিওটা থেকে দূরে থাকবেন। মধুবনীর চোখ বুঝে আসে, ঘুমে ঢুলছে সে। নিহার তাকে উদ্দেশ্য করেই বলল, ডার্লিং, সবে তো 2 রাউন্ড হলো, এখনই হাঁপিয়ে গেলে? বেশ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসছি। তুমি প্লিজ একটু কষ্ট করে দরজাটা বন্ধ করে দিয়ে যাও। আজ রাত এখানেই থেকে যাও না প্লিজ। নিহার তার ঠোঁটে ঠোঁট ডুবিয়েই বলল, তুমি এখন টায়ার্ড, আজ না, অন্য দিন রাত কাটাবো। নিহার কোটটা গায়ে গলিয়েই গুড নাইট জানিয়ে বেরিয়ে যায় মধুর বাড়ি থেকে। মধু দরজাটা বন্ধ করে কোনো রকমের নাইট স্যুটটা পরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে যায়। বেশ ঠান্ডা পড়েছে। নভেম্বরের শুরু হলেও এবছর শীতটা যেন একটু আগেই জাঁকিয়ে বসেছে শহরে। নিহার গাড়ি চালিয়ে নিজের বাড়ি ফিরে আসে। রাত তখন 2টো বাজে। বাড়ি ফিরে পোশাক আশাক খুলে গরম জলে স্নান করে নিহার। বাথরুম থেকে স্নান সেরে বেরিয়ে নতুন পোশাক পরে কিচেনে যায়। এখন তার দ্বিতীয় নেশাটা করার সময়। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে বিয়ারের বোতলটা বের করে সে। তারপর ঘরে এসে ছিপি খুলে কিছুটা পানীয় গলায় ঢেলে দেয়। বিয়ারের বোতলটা হাতে নিয়ে গুনগুন করে গান ধরে সে। খাটে হেলান দিয়ে শুয়ে পড়ে। নেশাটা একটু মাথা চাড়া দিলে নিহারের মনে পড়তে থাকে মধুর সাথে কাটানো সময়টা। আজ রাতটা তারও যে থাকার ইচ্ছে ছিল না মধুর সাথে এমন নয়, কিন্তু মধুকে আজ কেমন যেন মেশিনের মতো লাগছিল। তার চিৎকারের শব্দেও যেন উত্তেজনার বিন্দুমাত্র অনুভূতি হচ্ছিল না নিহারের। তবে এই মেয়েটাকে এখনই ছেড়ে দেবে না সে। অনেক বড় লোকের মেয়ে মধুবনী। নিহারের জন্য সে পাগল। নিহার যদি এখন তাকে এক কাপড়ে চলে আসতে বলে সে চলে আসবে। নিহারের প্রেমে কত মেয়ে ডুবেছে তার ঠিক নেই, কিন্তু নিহার একটু বেছে বেছে মেয়ে নির্বাচন করে। এই কাজে সে স্কুল লাইফ থেকেই পারদর্শী। এসব কথা ভাবতে ভাবতে নিহারের গায়ে উত্তেজনার কাঁটা দিয়ে ওঠে। ঠোঁটের কোণে তির্যক হাসি খেলা করছে তার। ঘরের ভিতরে জ্বলতে থাকা নীলচে নাইট বাল্বের আলোয় যেন পিশাচে রূপান্তরিত হয়েছে সে। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে মাঝে মধ্যে নিজের মনেই হেসে উঠছিল নিহার। তার এখন আরো একটা কথা মনে পড়ছে। সে তখন কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার ডিপার্টমেন্ট ছিল ইংলিশ। সেই ইংলিশ ডিপার্টমেন্টে নতুন এক শিক্ষিকা জয়েন করেছিল। নাম ছিল সংযুক্তা সেন। প্রথম থেকেই নিহার এবং তার কিছু বন্ধুর নজর সংযুক্তার দিকেই ছিল। সংযুক্তার বয়স 35 ছুঁই ছুঁই হলেও তার রূপ যৌবনের মাধুর্যে এক ভয়ঙ্কর ভোগ বিলাসের জন্ম হয়েছিল তাদের মনে মনে। তারা সকলে মিলে একদিন পরিকল্পনা করল, আজ যে করেই হোক সংযুক্তাকে বেশিক্ষণ কলেজে আটকে রাখতে হবে। নিহারের বন্ধুদের কলেজ হওয়ায় এই সামান্য জিনিস তাদের আর চিন্তা করতে হলো না। সংযুক্তাকে কাজের বাহানা দিয়ে প্রিন্সিপাল আটকে রেখেছিল। এতে মনে মনে পৈশাচিক আনন্দই পেয়েছিল নিহার ও তার বন্ধুরা। সেদিনের দুপুরের পর থেকে বজ্রপাত সহ তুমুল বৃষ্টি নামল। সংযুক্তা 3তলার লাইব্রেরি রুমে বসে কি যেন করছিল।
নিহার ও তার 3 বন্ধু তার অজ্ঞাত অবস্থায় ঘরে ঢুকে ভিতর থেকে ঘর বন্ধ করে দিল। সংযুক্তা তাদের দেখে বেশ অবাকই হলো। এ কি কি ব্যাপার তোমাদের? তোমরা এখানে এখানে কি করছো? দরজা বন্ধ করে দিলে কেন? এ কি আমার দিকে কি আসছো কেন? আমি কিন্তু চিৎকার করবো। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমায়। সংযুক্তার আওয়াজ কারোর কানে যায়নি সেদিন। আর গেলেই বা কি হতো? কেউ কি আসতো তাকে বাঁচাতে? ওর হাত পা চোখ আর মুখ ভালো করে বেঁধে ফেল, ফাস্ট। সংযুক্তা শেষ অবধি চেষ্টা করলো ওদের থেকে বাঁচার, পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই 4 জন নরপিশাচ চেপে ধরেছে ওকে। একজন মোটা দড়ি দিয়ে বেঁধে দিল সংযুক্তার হাত ও পা। তারই পরনের কাপড় ছিঁড়ে তার চোখ শক্ত করে বেঁধে দেওয়া হলো। 4 জন মিলে তাকে নিয়ে গেল ঘরের এক কোণে। নে শুরু কর, মৌচাক থেকে শুষে নে মধু। হো হো করে হাসির রোল উঠল। এক এক করে 4 জন সম্মিলিতভাবে শুরু করলো সংযুক্তার সাথে নির্মম শারীরিক অত্যাচার। নরকের কীটগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তাকে। যন্ত্রণায়, কষ্টে, লজ্জায় বুক ফেটে হাহাকার করার চেষ্টা করছিল সংযুক্তা, কিন্তু তার গলাটা চেপে ধরেছে একজন, বাকিরা কামড় বসাচ্ছে তার দেহে। এভাবে অনেকক্ষণ চলল তাদের কামলীলা। একটা সময় হাঁপিয়ে উঠল প্রত্যেকেই, ঘামে স্নান হয়ে গেল তারা। ঘোর কাটলে তারা বুঝতে পারে সংযুক্তার শ্বাস প্রশ্বাস আর চলছে না, পালস পাওয়া যাচ্ছে না। নিহারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এখন তারা কি করবে এই মৃতদেহটার সাথে? নিহারের এক বন্ধু তাকে বলল, চাপ নেই, মালটাকে কলেজের পেছনের জঙ্গলে পুঁতে দেবো তো, কেউ কিছু জানতে পারবে না। হ্যাঁ, তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ তাই কর। হ্যাঁ হ্যাঁ তাই করো। হ্যাঁ হ্যাঁ তাই কর। 4 জন মিলে সংযুক্তার নগ্ন শরীরটাকে টেনে হিচড়ে নিয়ে গেল জঙ্গলের মধ্যে। বৃষ্টির জন্য তখন মাটি ভিজে ছিল, তাই খুঁড়তে বেশি সময় লাগেনি। এক মানুষ সমান গর্ত খুঁড়ে সংযুক্তার শরীরটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো ওই গর্তে। তারপর মাটি ঢেলে ভালো করে বুঝিয়ে দেওয়া হলো গর্তটাকে। এই শোন, সব কান খুলে, আজ যা হলো সে সব যেন 5 কান না হয়। যা হলো তা যেন চিরকালের মতো তোরা সব ভুলে যাবি, ঠিক আছে? সকলে নিহারের কথায় সম্মতি প্রকাশ করলো। ধপ করে একটা শব্দ হলো। নিহার খাট থেকে নিচে পড়ে গেছে। দূর সালা, স্বপ্ন দেখছিলাম মনে হয়। যাই একটু ঘুমিয়ে নি, কাল আবার সকালে উঠতে হবে, অফিস যেতে হবে 9টায়। নিহার উঠে হাত পা ছেড়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। বিয়ারের বোতলে অবশিষ্ট তরলটুকু ফোঁটায় ফোঁটায় পড়ছে মেঝের উপর। এই মৃত্তিকা, কি রে, স্যার এখনো অফিসে আসছে না কেন বলতো? মৃত্তিকা ঘুরিতে দেখলো 9টা বেজে 5 মিনিট। সেও ভাবলো তাদের স্যার অর্থাৎ নিহার দেব তো 1 মিনিটও দেরি করতে পছন্দ করেন না। এদিকে আজ উনি নিজেই 5-5টা মিনিট লেট। ওনার কি বা শরীর খারাপ হয়েছে নাকি অন্য কোনো ব্যাপার? আমি জানি না, বুঝলি, স্যার তো কিছুই বলেননি। উনি তো এমনটা কখনো করেন না। দেরি আর নিহার দেব দুটো কখনোই প্রযোজ্য নয়। এই চুপ চুপ, ওই দেখ স্যার আসছেন। নিহার আসছে দেখে ওরা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দিল। নিহারকে ওদের দিকেই আসতে দেখে ওরা দুজনেই একসাথে নিহারকে গুড মর্নিং জানালো। গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? গুড মর্নিং বিউটিজ, আই এম ফাইন। তোমরা এখানে কি করছো? না না স্যার, তেমন কিছু না। আসলে আপনাকে বলেছিলাম তো, একটা নতুন মেয়ে আমাদের কোম্পানিতে জয়েন করতে চায়। আমি ওকে আজ ইন্টারভিউ দিতে ডেকেছি। সে কি এসে পৌঁছেছে? এসেছে। আপনি নিজের কেবিনে যান, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। ও আপনার জন্যই অপেক্ষা করছে। ওকে, সেন্ড হার ইন মাই কেবিন। নিহার নিজের কেবিনে বসে কিছু ইম্পর্টেন্ট ফাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল। হঠাৎই একটা মেয়েলি কণ্ঠস্বর তার কানে এলো। মে আই কাম ইন স্যার? নিহার ফাইল বন্ধ করে সামনের ব্যক্তির দিকে তাকালো। তার সামনে দাঁড়িয়ে এক সুন্দরী যুবতী। নিহারের মাথাটা ঘুরে গেল তাকে দেখে। নিজেকে সামলে নিহার এসেই বলল, এসো এসো,
ভেতরে এসো। মেয়েটি ভিতরে প্রবেশ করলো। প্লিজ হ্যাভ আ সিট। মেয়েটি নিহারের মুখোমুখি একটা চেয়ার টেনে বসলো। নিহার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জরিপ করে চলেছে। মেয়েটির চোখ কিন্তু নিহারের চোখ অনুসরণ করছে। মেয়েটির মুখে রহস্যময় এক হাসি। নিহারের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তো এই মেয়েটিকে নিয়ে মনে মনে নিজের শয্যা সঙ্গিনী বানানোর স্বপ্ন দেখতেই ব্যস্ত। জীবনে দুটো নেশা সে করেছে, এক মদের নেশা আর দুই মেয়ের নেশা। প্রথমটা ছাড়তে পারবে সেই মুহূর্তেই, কিন্তু দ্বিতীয়টা ওর জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। নিহার চাইলেও তার থেকে মুক্তি পাবে না কোনো মতেই। মেয়েটি খুব খুব করে একটু কাশলো। নিহার চোখ সরিয়ে নিল তার শরীর থেকে। হ্যালো মিস বিয়াস, ওয়েলকাম টু আওয়ার অফিস। বিয়াস একটু অবাকই হলো। সে তো তার নাম বলেনি এখনো, তবে স্যার কিভাবে জানলেন? ইউ নো মাই নেম? ইয়েস, শুধু নামই নয়, আরো অনেক কিছু জানি। আমি যাকে আমার অফিসে চাকরি দেব তার ফুল ডিটেলস আমি নিজের কাছে রেখে দিই। তার ভালো লাগা, খারাপ লাগা, এভরিথিং। এটাই নিহার দেবের স্টাইল। ওকে, এই নিন আমার সিভি। বিয়াস তার দিকে একটা ফাইল বাড়িয়ে দিল। নিহার ফাইল নিয়ে 2-3টে পেজ উল্টে দেখলো। মেয়েটি বিএ MA করেছে ইংলিশে, এছাড়াও স্পোকেন ইংলিশে দক্ষ। তার কোয়ালিফিকেশন দেখা বলা বাহুল্য। সে যেমন সুন্দরী ঠিক তেমনই গুণবতী। নিহার মনে মনে ফোন দিয়ে আঁটল। একে কোনো মতেই আর হাতছাড়া করা যাবে না। ওয়ান্ডারফুল। আমি তোমাকে সামান্য একটা পদের জন্য নিয়োগ করতে পারবো না, তুমি তার থেকেও বেশি ডিজার্ভ করো। আজ থেকে তুমি আমার PA, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোমাকে সবসময় আমার সাথে থাকতে হবে। তুমি কি রাজি? বিয়াস নিজের উত্তেজনা ধরে রাখতে আর পারল না। সে আনন্দে নেচেই ফেলেছিল একরকম। থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। মাইনে মোটা রকম পাবে, সেসব নিয়ে চিন্তা নেই। এবার আমার কিছু প্রশ্ন আছে। তুমি অফিসের জন্য কি কি করতে পারবে? আপনি যা যা বলবেন সব পারবো। যেখানে যেতে বলবেন সেখানেই যাব। আর আমার জন্য কি করতে পারবে? আপনি কি চান? বিয়াসের ঠোঁটের কোণের হাসি জানান দিল নিহারের প্রস্তাবে সে রাজি। নিহার উঠে গেল বিয়াসের পাশে। বিয়াসের ঘাড়ের উপর ঝুঁকে ফিসফিস গলায় নিহার এবার বলল, আই ওয়ান্ট ইউ। বিয়াস নিহারের দিকে ঘুরে উঠে দাঁড়ালো। নিহারের হাত টেনে তাকে ঠেলে দিল সোফার উপর। ধীরে ধীরে সে উঠে বসলো নিহারের উপর। নিহার তার কোমরটাকে জড়িয়ে ধরল। বিয়াসের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে নিজের ঠোঁট বাড়িয়ে কামড়ে ধরল বিয়াসের গোলাপি ঠোঁট যুগলকে। চোখ বুঝে এলো দুজনেরই। একে অপরকে শুষে নিতে শুরু করলো দুজনেই। হঠাৎই তাদের উত্তেজনায় ছেদ পড়ল। দরজা নক করছে কেউ। তড়িঘড়ি একে অপরের থেকে নিজেদেরকে ছাড়িয়ে নিল তারা। ভিতরে এসো। স্যার, আপনার 11টা থেকে একটা মিটিং আছে আজ। চলুন, সবাই এসে গেছে। ওকে, তুমি যাও, আমি যাচ্ছি। সহেলি চলে গেলে নিহার আবার বিয়াসের কাছে এসে এক হাতে আলতো করে বিয়াসের থুতনি ধরে কপালে চুম্বন করে। তারপর বিয়াসকে নিজের পার্সোনাল নাম্বারটা দিয়েই বলে যায়, আজ রাত 1টায় আমার বাড়ি আসবে। বাকি কথা ওখানেই বলবো। বাই সুইট হার্ট। সন্ধ্যাবেলায় মদ গিলে টলমল পায় বাড়ি ফিরছিল জাকির। বউ তার বাড়িতে নেই। ছেলে মেয়ে নিয়ে সে বাপের বাড়ি গেছে কিছুদিনের জন্য। এখন সে কি করবে? বাড়িতে পুরো একা। বউ নেই, তাই এই সুযোগে নিষিদ্ধ পল্লীতে গিয়েছিল জাকির নিজের কাম বাসনা মেটাতে। 2 লাইন গানের কলি গুনগুন করতে করতে বাড়ির দিকে যাচ্ছিল জাকির। কিছুক্ষণ ধরেই তার মনে হচ্ছে কেউ যেন তার পিছু নিয়েছে। অন্ধকার রাস্তায় তেমন করে কিছু দেখা যাচ্ছে না।
জাকির ফোনের আলো জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ করেই ফোনের ব্যাটারিটাও ডেড হয়ে গেছে। জাকির এবার পিছন থেকে এক ভয়ানক চিৎকার শুনতে পেল। কোনো মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। জাকির কিন্তু কোনো মহিলাকে দেখতে পাচ্ছে না। ভয়ে আতঙ্কে জাকির ছুটতে শুরু করলো। মুখের হাসি উড়ে গেল, বদলে তার বুকের উপর চেপে বসেছে এক অজানা শঙ্কা। ছুটতে ছুটতে এক সময় জাকির এসে পৌঁছালো তার বাড়িতে। তাড়াহুড়ো করে তালাটা খুলে বাড়ির ভিতরে ঢুকে ভিতর থেকে তালা ঝুলিয়ে দিল জাকির। নিচের ঘরে ঢুকিয়ে আলো জ্বালানোর চেষ্টা করলো সে। বার কয়েক সুইচ অন অফ করেও আলো জ্বালাতে সে আর পারল না। এমন শীতের রাতেও জাকিরের শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। সে কাঁপতে কাঁপতে খাটে পা গুটিয়ে বসলো। কে ছিল ওটা? রাস্তায় কে জাকিরের পিছু নিয়েছিল? আর ওই কান্নার আওয়াজ, ওটাই বা কার? জাকিরের মাথায় আর কিছুই আসছে না। এখন নেশার মাত্রাও কমে গিয়েছে। এখন কিছুটা হলেও স্বাভাবিক বোধ করছে সে। কিছুক্ষণ ভয় গুটিসুটি মেরে বসে থাকার পর জাকির দেখলো না, এখন আর ভয়ের কিছু নেই। সে তো এখন তার নিজের ঘরেই আছে। সব জানালা দরজা বন্ধই আছে। কেউ আর তাকে ছুঁতে পারবে না এখন। জাকির ধীর পায়ে খাট দিয়ে নেমে জলের বোতলটা টেবিল থেকে নিয়ে ঢকঢক করে এক বোতল জল শেষ করলো। তারপরে সে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। কতক্ষণ এভাবে সে শুয়ে রইল তা সে নিজেই জানে না। কিন্তু হঠাৎ ঘুমটা একটু চোখে বসতেই একটা ঘর ঘর শব্দে তার ঘুমটা কেটে গেল। বুকের উপর একটা চাপ অনুভব করলো সে। চোখ খুলতেই সামনের দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে উঠল জাকির। তার বুকের উপর চেপে বসে রয়েছে এক পিশাচি। মুখ থেকে তার কাঁচা রক্ত গড়িয়ে নামছে। কে তুমি? কে? নারী মূর্তির পৈশাচিক হাসির শব্দে জাকিরের সর্বাঙ্গে শিহরণ খেলে গেল। বুকের উপর চাপটা বাড়তে লাগলো। জাকিরে কোন বিপদের মুখে পড়লো? কে তুমি? আমার আমার প্রশ্নের উত্তর দাও। কে তুমি? তুই সহজে বলে গেলে কি করে হবে আমাকে? তোদের স্মৃতিশক্তি দেখছি খুবই দুর্বল। চারজনে মিলে একটা মেয়ের সর্বনাশ করে এখন এখন দম করে বলে যাওয়ার নাটক করছিস। তুই কিন্তু অভিনয়ে খুব কাঁচা। এই বলে সে আবার হাসতে শুরু করলো। তার হাসির শব্দে কানের পর্দা ছিঁড়ে এখনই রক্ত ঝরতে শুরু করবে। জাকির কান চেপে ধরে অনুনয় বিনয় করতে লাগলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার বউ ছেলে মেয়ের কি হবে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে কোনোদিনও পরনারীর দিকে তাকাবো না পর্যন্ত। এবারের মতন ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। নারী মূর্তি থু করে একদলা থুতু ছিটিয়ে দিল জাকিরের মুখে। চুপ কর শুয়োরের বাচ্চা। শুধু তোদের পরিবারের চিন্তা হয় তাই না? প্রিয়জন শুধু তোদের আছে? আমার কেউ ছিল না? তাদের কি অবস্থা হয়েছে? কখনো গাছ নিয়েছিস? গাছ নিয়েছিস? নারী মূর্তি প্রচন্ড ক্ষিপ্ততার সাথে এক টানে জাকিরের একটা হাত উপড়ে নেয় শরীর থেকে। মুখ ফাটা গোঙানিতে ডুকরে কেঁদে ওঠে জাকির। তার মুখ থেকে যন্ত্রণায় কোনো আওয়াজই আর বের হচ্ছে না। নারী মূর্তি জাকিরের এমন হাল দেখে আমোদ করতে শুরু করে। পরম তৃপ্তি পেয়েছে সে। আরো কষ্ট দেব তোদের সবাইকে একে একে। খাটের পাশে থাকা চীনামাটির ফুলদানি তুলে জাকিরের মুখ লক্ষ্য করে এলো পাথারি চালায় সেই নারী মূর্তি। মুহূর্তের মধ্যে জাকিরের মুখ থেতলে যায়। নারী মূর্তি রক্তে স্নান করে ওঠে।
জাকির হয়তো কখনো স্বপ্নেও কল্পনা করেনি তাদের বন্ধুদের করা পাপের প্রায়শ্চিত্ত তাদের নিজেদের জীবন দিয়ে দিতে হবে। জাকিরের প্রাণবায়ুটাকেও নিজের অনুমতিতে দেহ থেকে প্রস্থান করলো সেই অমানবী। জাকিরের নিথর দেহটাকে ফেলে রেখে একসময় কুটিল হাসি হাসতে হাসতে মিলিয়ে যায় সে বাতাসের সাথে। নভেম্বরের এক কুয়াশাচ্ছন্ন শীতের রাতের আড়ালে ঘটে যাওয়া ঘটনাটা আড়ালেই পড়ে থাকে। জাকিরের ভয়ঙ্কর পরিণতির সাক্ষী কেবল সে নিজে। গাড়িটা এসে দাঁড়ালো একটা বাড়ির সামনে। মাঠের ধারে রয়েছে এই একটি বাড়ি। এখান থেকে প্রায় 1 কিলোমিটার গেলে তারপর জনবসতির দেখা মেলে। বিয়াস গাড়ি থেকে নেমে কোটটা গায়ে জড়িয়ে নেয়। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে গেট ঠেলে বাড়ির মূল ফটকের দিকে এগিয়ে যায়। কনকনে শীতের শীতল হাওয়া গায়ে লাগতে বুকের রক্ত জমে যায় যেন। অস্বাভাবিক কাঁপুনি শুরু হয় বিয়াসের। তাড়াতাড়ি বাড়ির ভিতরে যেতে হবে। কলিং বেলটা 2 বার বাজায় সে। কিছুক্ষণ পর একজন এসে দরজা খোলে। সামনে দাঁড়িয়ে নিহার স্বয়ং। মুচকি হেসে সে আলিঙ্গন করে বিয়াসকে। তার ঘাড়ে মুখটা ঘষে ফিসফিস কণ্ঠেই বলে, আমি জানতাম তুমি আসবে, প্লিজ ভেতরে এসো। বিয়াসের হাত ধরে তাকে নিজের ঘরে টেনে নিয়ে যায় নিহার। বিয়াসকে ঘরে বসতে বলে সে কোথায় যেন চলে যায়। বিয়াস নিজের কোটটা খুলে সোফায় ছুঁড়ে দেয়। ঘরের হিটারের তাপমাত্রা বাড়িয়ে দেয় কিছুটা। আরামদায়ক অনুভূতি হচ্ছে এখন। স্যার গেলেন কোথায় আমাকে রেখে? ঠিক তখনই একটা ট্রে হাতে নিহার ঘরে প্রবেশ করে। ট্রেতে 2টো গ্লাস, একটা বোতলে জল এবং একটা বোতলে মদ। ট্রেটা টেবিলে রেখে নিহার জিজ্ঞেস করে, আসতে কোনো অসুবিধে হয়নি তো? আমার বাড়িটা আমি জনবসতি থেকে দূরেই করেছি। বেশি কোলাহল আমার ভালো লাগে না। আমি ছোট থেকে একটু শান্তি প্রিয়। ও দাঁড়াও, তোমায় একটা পেগ বানিয়ে দিই। নিহার দুজনের জন্য পেগ বানিয়ে একটা গ্লাস তুলে দেয় বিয়াসের হাতে। আরেকটা নিজে নিয়েই চিয়ার্স করে। ঢেলে দেয় তরল পানীয় নিজেদের গলায়। এভাবেই ঠিক হাফ বোতল মদ শেষ করে তারা। দুজনেরই নেশা মাত্রাতিরিক্ত হয়ে যায়। নিহার বিয়াসের আরো কাছাকাছি মুখোমুখি এসে বসে। বিয়াসের মুখটা কাছে টেনে নিজেদের ঠোঁট লালায়িত করে তুলতে শুরু করে। বিয়াসের দম বন্ধ হয়ে এলে নিহারকে সে মৃদু ঠেলা দেয়। কি করছেনটা কি আপনি? নিহার কামাতুর দৃষ্টিতে তাকায় তার দিকে। কেন শোনা, তুমি যেটা চাও সেটাই করছি। বিয়াস একটু লাজুক ভঙ্গিতেই তাকায় তার দিকে। ইটস মাই ফার্স্ট টাইম, প্লিজ একটু রোমান্টিকালি করুন। নিহার তার ঠোঁটে আঙুল রাখে। আপনি নয়, শুধু তুমি। আই লাভ ইউ বেবি, প্লিজ মেক মি কাম। আই লাভ ইউ টু। এক এক করে তারা নিজেদের পোশাক শূন্য করে তোলে। নেহার ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে বিয়াসের অথৈ সাগরে। বিয়াসও উত্তেজনার শিকড়ে এসে দাঁড়ায়। নিজেকে সে মিশিয়ে দেয় নিহারের সাথে। অনেকটা সময় তারা একে অপরকে উত্তেজনার সংযোগ করে। একটা সময়ের পর নিহারের কেন জানি না মনে হয় তার সাথে যে রয়েছে সে বিয়াস নয়, সে অন্য কেউ। ঘরের আলোগুলো নিভে যায়। ঘুটঘুটে অন্ধকারে কিছু যেন দেখাই আর যায় না। নিহার কিছুটা স্বাভাবিক হয়েছে এখন। বিয়াসের খিদেটা চাপা পড়েছে তার মস্তিষ্কে। বিছানা হাতড়ে এসে দেখে কোথাও বিয়াসের অস্তিত্ব নেই। সে বিছানায় একা। অপার্থিব ভয়ের গ্রাসে তলিয়ে যেতে শুরু করে নিহার। মিনমিন করে সে বিয়াসকে ডাকে। বিয়াস,
ও বিয়ার্স, কোথায় তুমি? আমাকে এইভাবে ফেলে তুমি কোথায় চলে গেলে? বিয়ার্স বেবি, হোয়ার আর ইউ? শীতল এক স্রোত নিহারের শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল। নিহারের কপালে ফোঁটায় ফোঁটায় ঘাম জমছে, এক চুলও সে নড়তে পারছে না। তার সিক্স সেন্স বলছে কিছু একটা ঘটতে চলেছে, আর ঠিক তখনই ঘটলো একটা ঘটনা। নিহার দেখলো মোমবাতির আলো হাতে নিয়ে কেউ যেন এগিয়ে আসছে ঠিক তারই দিকে। ধীরে ধীরে সেই অবয়ব নারীর শরীরটা প্রকট হলো নিহারের চোখের সামনে। নিহার মোমবাতির আলোয় যাকে দেখলো তাকে দেখার জন্য সে প্রস্তুত ছিল না। নিহার তাকে দেখে মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে খাট থেকে মেঝেতে উল্টে পড়ে যায়। জ্ঞান ফিরলে নিহার প্রথমে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখে সে বর্তমানে কোথায় আছে। সে দেখলো সে নিজের ঘরেই খাটে শুয়ে আছে, পাশে বসে রয়েছে বিয়াস। উদ্বিগ্ন কণ্ঠে সে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছিল বলো তো? হঠাৎ এমন করছিলে কেন? আমি আমি কি করেছি? আমার কিছু মনে পড়ছে না। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুমটা ভাঙলো তোমার চিৎকারে। উঠে দেখি তুমি মেঝেতে নগ্ন অবস্থায় পড়ে কার যেন একটা নাম করে ঠক ঠক করে কাঁদছো। কি যেন নামটা ছিল? হ্যাঁ, সংযুক্তা। কি সংযুক্তা? তোমার এক্স? নিহার এই নামটা শুনে আতঙ্কে ভয়ে ভীষণ রকম ভাবেই কাঁপতে শুরু করে। বিয়াস তার অবস্থা দেখে হতবুদ্ধি হয়ে যায়। নিহারকে সে এবার বুকে টেনে নিল। এরপর আর প্রায় সপ্তাহখানেক রাত্রে ঠিক মতো ঘুম হলো না নিহারের। এমনকি দিনেও সে একা থাকতে ভয় পাচ্ছে ইদানিং। তার মধ্যেই প্রিয় বন্ধু জাকিরের মৃত্যুর সংবাদ ভিতর ভিতর শেষ করে দিচ্ছে তাকে। বিয়াস এই কয়েকদিনের মধ্যেই যেন দুর্বলতা বানিয়ে ফেলেছে নিহারকে। নিহারের এই অবস্থা দেখে তারও ঠিক লাগছে না। সে ঠিক করেছে আজই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডক্টর জ্যোতিকা আনসারি, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। প্রতিদিন শয়ে শয়ে মানুষ এসে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ওনার কাছ থেকেই। জ্যোতিকা বিয়াসের পূর্ব পরিচিত। জ্যোতিকা বিয়াসের মায়ের শৈশবের বান্ধবী। সেই সূত্রেই মাঝে মধ্যে জ্যোতিকার সাথে আলাপ আড্ডা হয় বিয়াসের। মায়ের বয়সী হলেও সে সবসময় বিয়াসের সাথে বন্ধুর মতোই মিশেছে। বিয়াস নিহারকে নিয়ে বেলার দিকে জ্যোতিকার চেম্বারে যায়। বিয়াসকে জ্যোতিকা বলল, কি রে পাকা বুড়ি, এতদিন পর যে? কি খবর তোর? গত সপ্তাহে দেখা করতে এলি না কেন? বিয়াস নিহার দুজনেই প্রথমে বসে, তারপর বিয়াসই বলে, সে অনেক কথা, আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো। তোমাকে এখন আমাকে একটা হেল্প করতে হবে। তুমি একবার নিহারকে দেখো, আমি বুঝতে পারছি না কিছু। কি হয়েছে আগে বলবি তো? আমি আপনাকে বলছি সবটা। আসলে আমি প্রতি রাতেই অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হচ্ছি, যা আপনাদের বিজ্ঞানের ভাষায় অযৌক্তিক, কিন্তু আমি যা বলবো সব সত্যি বলবো। খুলে বলো আমাকে, সবটা না জানতে পারলে আমি তোমাদের হেল্প করতে পারবো না। আমার কেন জানি না প্রতি রাতে মনে হচ্ছে কেউ আমাকে মারার চেষ্টা করছে। সে প্রতিদিন আমার কাছে আসে, আমাকে ঘুমোতে দেয় না। আগে সে শুধু রাতে আসতো, কিন্তু এখন মাঝে মধ্যে দিনেও তাকে দেখতে পাচ্ছি। আমার পক্ষে বাড়িতে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। একা হলেও আমার ভয়টা মাথা চাড়া দিয়ে ওঠে। আপনি আমায় বাঁচান, আমি আর সহ্য করতে পারছি না। জ্যোতিকা গম্ভীর মুখে কি যেন ভাবলো। এমন পেশেন্ট তার কাছে ডেলি আসে, আর নতুন কি? ও তোমাকে কেন মারতে চায়? তুমি কি করেছো ওর সাথে? নিহারের চোখ কপালে উঠে যায়। সংযুক্তার পৈশাচিক রূপটা তার চোখে প্রতিফলিত হয়। নিহার চেম্বারে বসে থাকতে আর পারে না। তার শরীরটা খারাপ করছে, মনে হচ্ছে এখনই সে মরে যাবে। বিয়াস তাকে সামলায়, তার মাথায় হাত বুলিয়ে দেয়। জ্যোতিকা এক গ্লাস জল এগিয়ে দেয় নিহারের দিকে। গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পুরো জলটা পান করে নিহার। কুল ডাউন নিহার, কুল ডাউন। তোমাকে কেউ প্রেশারাইজ করছে না। তুমি যখন চাইবে আমাকে তখন বলবে। এখন যদি না চাও বলতে হবে না, কেউ জোর করবে না। তুমি এখন বাইরে যাও।
আমার কিছু কথা আছে বিয়াসের সাথে। নিহার ঘর ছেড়ে চলে গেলে বিয়াস একটু গুছিয়েই বসে, কৌতূহলী চোখে তাকায় জ্যোতিকার দিকে। কেসটা কি গো, কোনো সিরিয়াস কিছু? না, এখনই কিছু বলতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে ওর একটা পাস্ট রয়েছে, আর সেটা নর্মাল নয়। এমন কিছু যেটা এখন ওকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি তোকে কিছু মেডিসিন দিচ্ছি, তুই 3 বার টাইমে টাইমে খাইয়ে দিবি। আমি দেখছি কি করা যায়। বিয়াস ওর হাত চেপে ধরে। আমার বিশ্বাস আছে তোমার উপর। পাগলি একটা, ভালোবাসিস ওকে? বিয়াস ছলো ছলো নয়নে সম্মতি জানায়। নিহার চেম্বারের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। বিয়াসকে আসতে দেখে সে ছুটে গেল সেদিকেই। বিয়াসের হাত চেপে ধরে সে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। এ কি, তুমি বাচ্চাদের মতো কাঁদছো কেন? কি হলো, কিছু বলো। আমার খুব ভয় করছে। আমি শুনেছি জাকিরকে নাকি কোনো এক পিশাচিনি মেরে ফেলেছে। ওই পিশাচিনি হয়তো আমাকেও মেরে ফেলবে। তুমি প্লিজ আমাকে বাঁচাও ওর হাত থেকে। আমি তোমাকে খুব ভালোবাসি বিয়ার্স, তুমি আমাকে বাঁচাও, ওর হাত থেকে বাঁচাও। ভয় পেও না, আমি আছি তো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ধুর সালা, এই গাড়িটাকেও এখনই খারাপ হতে হলো। সোনায় সোহাগা একদম। এখন কি করব? এই জায়গাটাও তো পরিচিত নয়। এখানে দূর দূরান্তে কোনো লোক দেখাই যাচ্ছে না। তোকে বারবার বললাম এদিকে আসিস না, না অ্যাডভেঞ্চার হবে, নাও এখন অ্যাডভেঞ্চার পিছন দিয়ে বেরোবে। একেই বলে বাস কেন ঝাড়ে এসো আমার। সঞ্জয়, তুই মুখটা বন্ধ করবি? ফালতু বকে। চল নেমে হাঁটতে শুরু করি, আরো বেশি ফিল পাওয়া যাবে। চলে আয়, চলে আয়। সঞ্জয় মুখ ব্যাদার করে গাড়ি থেকে নামে। কুয়াশার কারণে হাত কয়েক দূরে দাঁড়িয়ে থাকা ইকবালও সঞ্জয়ের চোখে ঝাপসা ঠেকছে। খোলা মাঠের মধ্যে দিয়ে দুজনে হেঁটে চলেছে। ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে যতটা সম্ভব দেখার চেষ্টা করছে ওরা। মাঝে মাঝে হিমেল হাওয়ার ছাপটা এসে কাঁপন ধরিয়ে দিচ্ছে তাদের অঙ্গে অঙ্গে। সঞ্জয় মনে মনে কাঁচা কয়েকটা খিস্তি দেয় ইকবালের উদ্দেশ্যেই। হারামজাদার জন্য আজ ওকে এই মাঝরাতে ঠান্ডার মধ্যে ঘুরতে হচ্ছে। নেহাত মালটা বড়লোক বাপের বেটা। শহরে ওদের নামজাদা একটা কলেজ রয়েছে। বেশ কয়েক বছর আগে সেখান থেকেই ওরা 4 বন্ধু সঞ্জয়, ইকবাল, জাকির আর নিহার পাশ করে বেরিয়েছে। এখন সবাই নিজেদের জীবনেই ব্যস্ত। কিছুদিন আগে জাকিরের মৃত্যু সংবাদটা নাড়িয়ে দিয়েছে ওদের। 4 জন প্ল্যান করেছিল একদিন মিট করার, কিন্তু তার হলো না। সঞ্জয় শুনেছে জাকিরের বউ এবং পাড়ার লোকেরা বলেছে কোনো এক পিশাচি নাকি জাকিরকে মেরে ফেলেছে। সঞ্জয়ের সেসবে বিশ্বাস নেই বিন্দু মাত্র। ভূত পিশাচ এসব আবার কি বা হয়, গাঁজাখুরি গল্প যত সব। ইকবাল হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গিয়েছে। খানিক দূর থেকে সে হাঁক দিচ্ছে। কিরে সঞ্জয়, আয় এদিকে। কোথায় তুই? দেখতে পাচ্ছি না তো তোকে। সঞ্জয় হারিয়ে গিয়েছে কুয়াশার মধ্যে। কোথায় ইকবাল, কোথায় কি? সবই তো অন্ধকার আর অন্ধকার। নতুন ফ্যাসাদ। সঞ্জয়ের এবার রাগটা মাথায় চড়ে যায়। কোথায় তুই? এই ইকবাল, দেখ ইয়ার কি মারবি না। শালা তোর সাথে আসাটাই ভুল হলো। বউ বারবার বললো যেও না, একবার বাড়ি ফিরতে পারি তোর সাথে আর জিন্দেগিতে বেরোবো না। খিলখিল করে একটা হাসির শব্দ কুয়াশা ছেড়ে সঞ্জয়ের কানে আসে। কে এমন ভাবে হাসছে? হাসির শব্দে সঞ্জয়ের বুকটা ছ্যাত করে ওঠে। রাগ রূপান্তরিত হলো ভয়ে। সঞ্জয় এখন দিশেহারা। কে 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 তুই? এই এই কে তুই? দাঁত কালাচ্ছিস কেন? কি রে, ভয় পেলি? আমাকে তোরা ভয় পাস? মৃত্যুর মুখে দাঁড়িয়ে একটু তো ভয় পাওয়া উচিত, কি তাই না? মৃত্যুকে অন্তত ভয় পা,
আর দুজন বেঁচে আছিস, জাকের আর ইকবাল শেষ, এবার তুই। তারপর নাটের গুরু নিহার দে। আয় আমার কাছে আয়। কে তুই? এসব বলবি আর ভাববি আমি ভয় পেয়ে যাবো? এটা তো ভুল ধারণা। কে? দাঁড়া, দেখাচ্ছি আমি কে। তারা ওখানে। হঠাৎই কুয়াশা বুক পুড়ে সঞ্জয়ের দিকে একটু একটু করে এগিয়ে আসছে তার মৃত্যু। এটাই তার শেষ কথা, আর কথা বলার অবস্থায় সে থাকবে না। চোখের পলক ফেলবার আগেই সঞ্জয়ের মুখের সামনে এসে দাঁড়ালো সংযুক্তার অতৃপ্ত আত্মা। সঞ্জয়ের পায়ের নিচের মাটি সরে যায়। সংযুক্তার নাম বলবার আগেই সংযুক্তা তার ধারালো নখ গেঁথে দেয় সঞ্জয়ের গলায়, তাকে ধরে শূন্যে তোলে। একটা শব্দ করতে পারে না আর সে। ও ও করে হাসতে থাকে সংযুক্তার প্রেতাত্মা। ক্রোধের বশে হ্যাচকা টানে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেয় সে। গল গল করে রক্তের স্রোত বয়ে যায় ক্ষতস্থান দিয়ে। নারী মূর্তি সঞ্জয় নিথর দেহের বুক চিরে হৃৎপিণ্ড উপড়ে নিয়ে পরম আনন্দে ভক্ষণ করে সেটা। সর্বশেষে নিজের বাসনা পূরণের পথে আর একটু দেরি, আর একজনকে শেষ করলেই মুক্তি মিলবে সংযুক্তার। পরদিন শহর লাগোয়া এক গ্রামের পথে দুটো মৃতদেহ পাওয়া যায়। ক্ষতবিক্ষত অবস্থায় মিলেছে মুন্ডুহীন দুটি লাশ। পুলিশি তদন্তে জানা গিয়েছে শহরের এক নামজাদা কলেজের প্রতিষ্ঠাতার ছেলে এবং তার বন্ধুর দেহ এই দুটি। খবরটা টিভিতে দেখে বিপি হাই হয়ে যায় নিহারের। সঞ্জয় আর ইকবাল তার কলেজ জীবনের বন্ধু ছিল। ইদানিং তাদের সাথে সেভাবে দেখা সাক্ষাৎ না হলেও ফোনে কথা হতো। জাকির মারা যাওয়ার পরও তাদের তিনজনেরই কথা হয়েছিল। হঠাৎ তাহলে তাদের এই হাল হলোই বা কি করে? কেউ যেন নিহারের কানে কানেই বলে দিচ্ছে, এসেছি আমি তোদের রক্ত খাওয়া বলে। আমাকে তোরা যতটা কষ্ট দিয়েছিলি, তোদের সবাইকে ঠিক ততটা করেই আমি ফেরত দেব। নিহারের মাথা ঘুরছে। সে ঠিক ধরেছে, তাহলে ওই মেয়ে ছেলের প্রতিশোধ নিতে ফিরিয়ে এসেছে। এবার নিহারের পালা, কেউ বাঁচাতে পারবে না তাকে। সংযুক্তা ঠিক নিজের প্রতিশোধ সফল করবেই। বিয়াস প্লেটে করে খাবার নিয়ে আসে। না খেয়ে খেয়ে এই কদিনে চোখ মুখ শুকিয়ে গিয়েছে নিহারের। বিয়াস অনেক চেষ্টা করে তাকে খাওয়ানোর, কিন্তু সে পারে না। আমার দিব্যি, তোমাকে আজ খেতেই হবে, না হলে আমার মরা মুখ দেখবে। নিহারের গলা দিয়ে খাবার নামছে না। গলা দিয়ে তা যেন ওপর থেকে উঠে আসছে। নিহার ছলো ছলো চোখে বিয়াসের হাত দুটো চেপে ধরে। সে আর পারছে না, সত্যিটা আর সে বলেই দেবে। বিয়াসের থেকে আর কিছুই সে আড়াল করে রাখবে না। আমার তোমাকে অনেক কিছু বলার আছে। তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিও, কিন্তু আজ আমি না বলে থাকতে পারবো না। আর আমি তোমাকে আগেই বলেছি, আমার জীবনে বহু মেয়ে এসেছে গেছে, আমি তাদের জামা প্যান্টের মতো ইউজ করেছি, কিন্তু তোমাকে আমি সত্যিকারের ভালোবেসেছি। তোমার জন্য আমি সব খারাপ জিনিস ছেড়ে দিয়েছি। আজ আমি তোমাকে নিজের জীবনের অনেক বড় সত্যি বলতে চলেছি। আজকের আমি আর 5 বছর আগের আমি এক নয়। এই ঘটনার কথা বললে তুমি আমায় ঘেন্না করতে শুরু করবে। ভালো করে বলো না, আমি বুঝতে পারছি না। তখন নতুন নতুন কলেজ, আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। যৌবনে পা দেওয়া কিছু যুবক নিজেদের উত্তেজনাকে কন্ট্রোল করতে না পেরে এক ভয়ঙ্কর পাপ করে ফেলে। তারা নিজেদের ডিপার্টমেন্টেরই এক শিক্ষিকাকে ধর্ষণ করে খুন করে, কলেজের পেছনের বাগানে পুঁতে দেয়।
আর সেই পাপ যারা করেছিল তাদের মধ্যে আমি একজন। আমার আর 3 বন্ধু জাকির, সঞ্জয় এবং ইকবাল নিজেদের মধ্যে পাপের ফল পেয়েছে। এবার আমার পালা। ও আমায় মেরে ফেলবে, আমায় কেউ বাঁচাতে পারবে না। হাও মাও করে কাঁদতে শুরু করে নিহার। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন আর কিছুই করার নেই। নিজের কর্মফল থেকে রেহাই কেউই আর পাবে না। বিয়াস পাথরের মূর্তির মতো ঠাঁই হয়ে বসে থাকে। এতদিনে সে অনেক কিছুই মেনে নিয়েছিল। নিহারের নারীর দুর্বলতা, একাধিক নারীর সাথে সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা কি শুনল সে? নিজের কানকে সে আর বিশ্বাস করতে পারছে না। একটা ধর্ষকের সাথে সম্পর্ক রাখা তার পক্ষে আর মোটেই সম্ভব নয়। কিছু বলছো না কেন বিয়ার্স? তুমি কিছু বলছো না কেন? আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে? ক্ষমা ভুলের হয় নিহার, পাপের নয়। একটা নিরীহ মেয়ের জীবন নিয়ে খেলেছ, আজ তার প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। বিয়াস উঠে নিজের ঘরে চলে যায়। ভিতর থেকে দরজাটা আটকে দেয় সে। নিহার ছুটে গিয়ে কয়েকবার জোরে জোরে দরজায় আঘাত করে, কিন্তু কোনো লাভই হয় না। কোনো উত্তর আর ভিতর থেকে আসে না। নিহার হাঁটু মুড়ে দরজার সামনে বসে থাকে। আজ আকাশটা মেঘে ঢাকা। শীতটা অনেক গুণেই বেড়ে গিয়েছে। নিহারের দরজার সামনে বসে থেকে থেকে চোখটা লেগেই এসেছিল। ঘুমটা কেটে গিয়ে চোখ খুলে প্রথমে ঘড়ির দিকে তাকিয়ে এসে দেখলো বিকেল 4টে। বিয়াসের ঘরের দরজা খোলা। নিহার দৌড়ে গিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখলো বিয়াস কোথাও নেই। বিয়াস কি তবে তাকে সারা জীবনের মতো ছেড়ে চলে গেল? সে তো এটারই যোগ্য। ঠিক আচমকাই একটা ক্যাচ ক্যাচ শব্দ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। নিহারের গায়ে কোথা থেকে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। সে উপরের ঘরের সিলিং এর দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। বিয়াস উল্টো হয়ে চলছে, তার ঠোঁটের কোণে চুয়ে রক্ত গড়িয়ে নামছে। নিহার বুঝতে পারল সে যাকে দেখছে সে কোনো মতেই বিয়াস হতে পারে না। সে হলো বিয়াসের রূপধারী সংযুক্তার প্রেতাত্মা। তার ঠোঁটের কোণে কুটিল হাসি জানান দিচ্ছে তার জয় নিশ্চিত। নিহার এবার পালানোর চেষ্টা করলো। দরজার উপরে জোরে জোরে আঘাত জানালো, ঘুষি মারলো, লাথি মারলো, কিন্তু দরজা আর সে খুলতে পারলো না। আমাকে ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও, দয়া করো। আমি এখন ভালো হয়ে গেছি। তুমি বিয়ার্সকে জিজ্ঞাসা করো। চুপ চুপ, একদম চুপ। আমি তোদের কি ক্ষতি করেছিলাম? তোরা কেন আমার জীবনটাকে শেষ করে দিলি? তোরা ছেলেরা কি মনে করিস মেয়েরা তোদের সচ্চা সঙ্গিনী শুধু? মেয়েদের আর কোনো গুরুত্ব নেই। তোরা চিরকাল মেয়েদের নিজেদের ভোগ বিলাসের পাত্র বানিয়ে এসেছিস। আর নয়, তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নরকের কীট তোরা। বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আরো তাদের মতন কত কত শয়তানের জন্ম হবে, যেটা সমাজের জন্য হানিকর। নিহার কিছু বলার পূর্বেই তার উপরে ঝাঁপিয়ে পড়লো বিয়াসের রক্তরূপী সংযুক্তা। আছড়ে কামড়ে সে মাংস তুলে নিল নিহারের শরীর থেকে। নিজের ধারালো নখ দিয়ে পালা পালা করে দিল নিহারের অঙ্গ প্রত্যঙ্গ। নিজের শেষ নিঃশ্বাসটুকুও যেন চাইলেও বের করে দিতে পারছে না সে। একটা সময় তার উপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণবায়ু ত্যাগ করে নিহার। অবশেষে নিজের প্রতিশোধ পূরণ করে সংযুক্তা। ধীরে ধীরে বিয়াসের শরীর ছেড়ে বেরিয়ে আসে সে। বিয়াসের 2 চোখ ছাপিয়ে জলের ধারা বইছে। সংযুক্তার চোখেও জল। আমাকে তুই ক্ষমা করে দিস দিদি ভাই।
আমি তোর জন্য কিচ্ছু করতে পারিনি। আমি তোর যোগ্য বোন নয় রে, নয় তোর যোগ্য বোন। পাগলি মেয়ে, তুই আমার নয়নের মণি। আমি পরের জন্মেও তোকেই চাইবো ছোট বোন হিসেবে। এই জীবনে তো আর একসাথে থাকা হলো না বোন, পরের জীবনে না হয় একসাথে বাঁচবো আমরা। এখন চলি রে, আর আমায় বেঁধে রাখিস না বোন আমার। মুক্তি দে আমায়, মুক্তি দে সোনা। বিয়াস বাহু দূরে আলগা করে দেয়, চিৎকার করে বলে, আজ থেকে তুই মুক্তি দিদি ভাই, আবার আমায় মিষ্টি দিদি ভাই হয়ে জন্ম নিস। আমি তোর অপেক্ষায় দিন গুনবো। ভালো থাকিস দিদি। সংযুক্তা নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছে, আর সে মুক্ত। বিয়াসকে নিজের দিদিভাইকে ছাড়াই এখন বাঁচতে হবে। হয়তো পরজন্মে তার দিদিভাই ফিরে আসবে তার কাছে, অন্য নামে, অন্য রূপে। এখন অপেক্ষার দিন গোনা। বিয়াস নিহারের রক্তাক্ত শরীরের পাশে গিয়ে বসলো। তার হাতে ধরা প্রেগন্যান্সি টেস্ট কিটটার দিকে সে একবার ঘুরে তাকালো। বাম হাতে একবার পেটের উপর আলতো করে হাত বুলালো। সে মা হতে চলেছে। শেষ হলো আমাদের রাতের চাহিদা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আর আমাদের শ্রোতা বন্ধুদের জানানো যাইতেছে যে আপনারা ভিডিও তো দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।